প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা টয়লেট ক্লিনার নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছি যে কিভাবে টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কার করা হয়। অর্থাৎ আমরা যে হাইপোক্লোরাস অ্যাসিডটা পাই সোডিয়াম হাইপোক্লোরাইটের সাথে পানির বিক্রিয়ার ফলে, সেখান থেকে অর্থাৎ সেই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে জায়মান অক্সিজেনটা উৎপন্ন হয়, যেটা রঙিন পদার্থকে বর্ণহীন পদার্থে পরিণত করে এবং আমাদের জীবিত জীবাণুগুলোকে মৃত জীবাণুতে পরিণত করে। এর পরবর্তীতে আমরা সাবান নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি, যেখানে আমরা দেখেছি যে সাবান দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লন্ড্রি সাবান আর একটা হচ্ছে প্রসাধনী সাবান। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত ডিটারজেন্ট নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে সাবান এবং ডিটারজেন্ট কাপড়ের ময়লা পরিষ্কার করে। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। আমরা জানি যে ডিটারজেন্ট কি সাবানের মতনই একটা পদার্থ, যেটা কি কাপড় চোপড় পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ডিটারজেন্ট মোটামুটি আমরা বেশিরভাগ সময়ই সাধারণত পাউডারের মতন পেয়ে থাকি, আবার এখন তোমরা অনেকেই দেখবে যে তরল আকারেও আমরা ডিটারজেন্ট পেয়ে থাকি। তাহলে চলো দেখি যে এই ডিটারজেন্ট কিভাবে সৃষ্টি হচ্ছে, এই ডিটারজেন্ট আসলে কাকে বলা হচ্ছে। লরাইল অ্যালকোহল অর্থাৎ C12H26O, এই অ্যালকোহলটার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন করে। তো এই লরাইল যে অ্যালকোহলটা, তার সংকেতটাকে আমি যদি একটু ভেঙে দেখাই, এখানে খেয়াল করবে যে এটা হচ্ছে C12H25OH, যেটাকে এখানে 26 দিয়ে দেখানো হয়েছে আর এখানে ও, অর্থাৎ এইভাবে দেখে তোমাদের এটা অ্যালকোহল নাও মনে হতে পারে, কারণ তোমরা অ্যালকোহলকে এরকম রূপে দেখে এসেছো, অর্থাৎ ROH এই ফরমেশনে দেখে এসেছো। তাহলে এই যে অ্যালকোহলটা লরাইল অ্যালকোহল, এটা হচ্ছে তার বাণিজ্যিক নাম, তার যে IUPAC নামটা সেটা হচ্ছে ডোডেকানল। অর্থাৎ এটা 10 কার্বন বিশিষ্ট যেই অ্যালকোহলটা হয়, অর্থাৎ তুমি বলতে পারো যে এরকম। এরপরে হাইড্রোজেন কয়টা হবে? 10 দুগুণে 20 যোগ 1 21, তারপরে OH, এরকম হয় তার অবস্থাটা, তাই তো? তো এটা হচ্ছে আমাদের ডেকানল। তার মানে তুমি এইভাবে মনে রাখতে পারো যে 10 কার্বন বিশিষ্ট যে অ্যালকেনটা সেটা হচ্ছে ডেকেন, সেটাই যদি আবার অ্যালকোহল হয়ে যায় 10 কার্বন বিশিষ্ট, তখন সেটা হয়ে যায় ডেকানল। এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডোডেকানল, অর্থাৎ এর পরবর্তী নামগুলো এরকমই হয়ে থাকে। তো সেই নামকরণই আমরা আর যাচ্ছি না। এখানে আমরা যে লরাইল অ্যালকোহল পাচ্ছি তার আসলে IUPAC নামটা হচ্ছে ডোডেকানল, যেটার সংকেতটা হচ্ছে এটা। এবার এখানে বলা হচ্ছে যেটা যে এই লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের যখন বিক্রিয়া ঘটছে, তখন সেখানে একটা যৌগ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে কি লরাইল হাইড্রোজেন সালফেট। তার মানে তুমি বুঝতেই পারছো যে এখানে বিক্রিয়াটা কিভাবে এগোবে। একটু দেখো, আমরা বিক্রিয়াটা দেখি। এখানে লরাইল অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিড দেখানো হচ্ছে, এটা তার গাঠনিক সংকেতটা দেখানো হচ্ছে। তুমি এখানে খেয়াল করে দেখো যে এই যে পয়েন্টগুলোতে, এই কোণগুলোতে কার্বন থাকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই যে 12টা কার্বন এবং বাকি অংশগুলোতে হাইড্রোজেন রয়েছে, যেটাকে আমরা দেখাচ্ছি না। এদের ফলে এখানে সৃষ্টি হচ্ছে কে, এই যে দেখো বিরাট বড় একটা যৌগ, সেটা হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট। তাহলে এটাকেও তুমি সেভাবে ভেঙেই দেখতে পারো যে C12H25, তারপরে বাইসালফেট যেটা বা হাইড্রোজেন সালফেট HSO4 মাইনাস, অর্থাৎ এই যে এই অংশটা। তাহলে এই পুরো অংশটাতে এই পাশে রয়েছে কে 12টা কার্বন এবং 25টা হাইড্রোজেন, আর এই অংশটা হচ্ছে হাইড্রোজেন সালফেট, মানে এতটুকু। তার মানে তুমি বুঝতে পারছো যে এইখানে আমরা যে লরাইল অ্যালকোহলের বা ডোডেকানলের যে সংকেতটা দেখে এসেছি, তার OH মূলকটাকে প্রতিস্থাপিত করছে সালফিউরিক অ্যাসিডের বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট যে মূলকটা, সেটা এই হচ্ছে সেই অংশটা। তার মানে এই বিক্রিয়াটা সহজে মনে রাখবো আমরা এইভাবেই, যে এখানে এইটাকে C12H26O এইভাবে না দেখে তুমি এইভাবেও খেয়াল করতে পারো, এতে করে তোমার বুঝতে সুবিধা হবে বা ধরতে সুবিধা হবে। আবার এভাবে শিখলেও সমস্যা নেই। তো এখান থেকে OH মূলকটা বা হাইড্রক্সিল মূলকটা প্রতিস্থাপিত হয়ে সেখানে আসছে কে বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট মূলকটা, এই যে এই হচ্ছে সেই জিনিসটা। তাহলে এটা হচ্ছে সেই লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি। এটাই কি আমাদের ডিটারজেন্ট? না। এই লরাইল হাইড্রোজেন সালফেট আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে সেখানে সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন হয় এবং তার সাথে পানি উৎপন্ন হয়, এই যে সেই বিক্রিয়াটা। অর্থাৎ এখান থেকে যেই সোডিয়াম লরাইল সালফেটটা আমরা পেলাম,
তার সাথেই সোডিয়াম হাইড্রোক্সাইডের এবার বিক্রিয়া হচ্ছে, হওয়ার পরে আমি এখানে পাচ্ছি কাকে, সোডিয়াম লরাইল সালফেটকে। আগেরটা ছিল লরাইল হাইড্রোজেন সালফেট, এবার হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। কিভাবে, এই যে দেখো এখানকার হাইড্রোজেনটা বা এই যে লরাইল হাইড্রোজেন সালফেটের যে হাইড্রোজেনটা বাই সালফেট বা হাইড্রোজেন সালফেটের যে হাইড্রোজেন মূলকটা বা এইচ প্লাসটা, সেটাকে সোডিয়াম আয়ন প্রতিস্থাপিত করে এই জিনিসটা বানায়। এই যে দেখো আগে এই জায়গাটাতে কি এইচ প্লাস ছিল যখন আমরা লরাইল হাইড্রোজেন সালফেটের সংকেতটা দেখে এসেছি। এবার এখানে কে আছে, এবার এখানে আছে সোডিয়াম আয়ন। তার মানে এই যে আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি এর পুরোটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট, এবং তার পাশাপাশি আরও উৎপন্ন হচ্ছে পানি। এই সোডিয়াম লরাইল সালফেটই ডিটারজেন্ট নামে পরিচিত। তাহলে দেখো বড় বিক্রিয়া, তো আমরা চেষ্টা করব যে একটু বুঝে বুঝে পড়া, তাহলে কিন্তু খুবই সিম্পল এটা। প্রথমে লরাইল অ্যালকোহল, তার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তো সালফিউরিক অ্যাসিডটা কিভাবে ভাঙে, এই জায়গাটাতে সালফিউরিক অ্যাসিডটা ভাঙে হচ্ছে এইভাবে, যে এইচ প্লাস আর তার সাথে সাথে এটা। তার মানে এরপরে কি হয়, এই ওএইচটাকে লরাইল অ্যালকোহলের ওএইচটাকে রিপ্লেস করে বা প্রতিস্থাপিত করে এই হাইড্রোজেন সালফেটটা, তখন সৃষ্টি হয়ে যায় লরাইল হাইড্রোজেন সালফেট। সেটার সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা ঘটাই, তাহলে লরাইল হাইড্রোজেন সালফেটের হাইড্রোজেন মূলকটাকে এবার প্রতিস্থাপিত করে কি, সোডিয়াম। তার মানে সোডিয়াম লরাইল সালফেটটাই হচ্ছে আমার এখানকার ডিটারজেন্ট। তো ডিটারজেন্টকে ব্যবহার উপযোগী করার জন্য পরবর্তীতে ডিটারজেন্টের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ যোগ করা হয়, এবং তোমরা জেনে আশ্চর্যিত হবে যে আমাদের ডিটারজেন্টের যে পাউডারগুলো, এই পাউডারের একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে, কিন্তু আমরা যদি আকৃতিগুলো খেয়াল করি দানাগুলোর, এই পাউডারের আকৃতির প্রদান করার জন্য এখানে সোডিয়াম সালফেট যোগ করা হয়। এই জিনিসটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তো কিভাবে আসলে সোডিয়াম সালফেট এটাকে আকৃতিটা ঠিক করে সেই আলোচনা আমরা যাচ্ছি না, অনেক ডিটেলস আলোচনা। আমরা পরের টপিকটাতে চলে যাই, যে টপিকটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট বা সাবান দ্বারা ময়লা পরিষ্কারের কৌশল। এখানে কিছু কথা বলে রাখা ভালো যে আমাদের সাবান কিংবা ডিটারজেন্টের মূল কাজটা কি। তোমরা জানো সবাই যে সাবান বা ডিটারজেন্ট কি করে, কাপড় চোপড় থেকে তেল পরিষ্কার করে বা তেলকে অপসারণ করে, এবং পানি দিয়ে ধুয়ে আমরা মূলত ধুলাবালিগুলোকে অপসারণ করি। আমাদের শরীর থেকে যে তৈলাক্ত পদার্থটা বের হয় সেটা খুব সহজে কাপড়ে লেগে যায়, যেহেতু আমরা কাপড় পরিধান করি। তো পরবর্তীতে এই যে আবার মানে আমাদের শরীর থেকে যে তৈলাক্ত পদার্থ সেটা বা ঘামের ফলে কাপড় চোপড় ময়লা হয়, আবার বাতাস থেকেও কিছু ধুলাবালি তৈলাক্ত পদার্থ এসে কাপড়ে লেগে যায়। তো এই যে তৈলাক্ত পদার্থের যে লেয়ারটা বা ময়লাটা, সেটা আমাদের কাপড় চোপড়ে লেগে যাচ্ছে। তার মানে এটাকে পরিষ্কার করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাবান কিংবা ডিটারজেন্ট। এবার আসো দেখি যে কিভাবে এই সাবান বা ডিটারজেন্ট এই ময়লাযুক্ত বা তৈলাক্ত পদার্থযুক্ত কাপড়কে পরিষ্কার করে। তোমরা ইতিমধ্যে জানো যে সাবান এবং ডিটারজেন্ট হচ্ছে কি দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। যেমন এখানে আমরা সাবানের ক্ষেত্রে দেখে এসেছি সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট, সংকেতটা মনে আছে। সাবানের ক্ষেত্রে RCOO এটা দিয়ে আমরা কি শুধুমাত্র তার সাধারণ সংকেতটাকে প্রকাশ করি। তোমরা যদি খেয়াল করে দেখো যে আমাদের সোডিয়াম স্টিয়ারেটটা ছিল এরকম C17H35, এবং এরপরে ছিল COONA, এটা ছিল আমাদের সোডিয়াম স্টিয়ারেট। কিংবা এখানে যদি আমি সোডিয়ামকে বাদ দিয়ে কে লিখি তাহলে সেটা হয়ে যাবে কি পটাশিয়াম স্টিয়ারেট, তাই তো। আবার ডিটারজেন্টের সংকেতটা তুমি একটু আগে দেখলে যে এটা 12 কার্বন বিশিষ্ট প্রায়। তো পানিতে দ্রবীভূত অবস্থায় এরা কি করে, এরা আয়নিত হয়ে যায়। যেমন সাবানের ক্ষেত্রে আমরা কি তার স্টিয়ারেট আয়নটা পাই, ডিটারজেন্টের ক্ষেত্রে তার এই আয়নটা পাচ্ছি, এবং পাশাপাশি আর কি উৎপন্ন হচ্ছে, যেহেতু দুই ক্ষেত্রেই ধনাত্মক আয়নটাকে সোডিয়াম আয়ন। এরপরে কি ঘটে, এরপরে এখানে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, এটা কি আসলে, এই শেপটা সম্পর্কে আমি এখনই বলছি। যে সাবান বা ডিটারজেন্ট আয়নের এক প্রান্তে কি ঋণাত্মক চার্জ যুক্ত থাকছে, যেটা একটু আগেই বললাম, এবং এই প্রান্তটা পানিকে আকর্ষণ করে। পানিকে আকর্ষণ করে এই জন্য এই প্রান্তটাকে বলা হয় হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। তোমরা জানো যে হাইড্রো শব্দের অর্থটা হচ্ছে পানি, আর ফিলিক শব্দটার অর্থ হচ্ছে লাভিং বা আকর্ষী। তার মানে হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষী। সাবান বা ডিটারজেন্ট আয়নের অন্য প্রান্ত যেটা রয়েছে সেটা তেল বা গ্রিজে দ্রবীভূত হয়ে থাকে, যে প্রান্তটাকে আমরা বলি হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী। তাহলে পানিকে আকর্ষণ করছে যে অংশটা সেটাকে আমরা বলছি হাইড্রোফিলিক, আর সাবান বা ডিটারজেন্টের অন্য যে প্রান্তটা সেটা তেল বা গ্রিজে দ্রবীভূত থাকছে, সেটা পানিকে আকর্ষণ করছে না কিন্তু, সেটাকে আমরা বলছি পানি
বিকর্ষী বা হাইড্রোফোবিক। এবার তাদের স্ট্রাকচারটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। এই যে খেয়াল করে দেখো, এগুলো কি তেল চর্বির যে সকল অংশগুলো, এই যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আর এটা কি আমাদের সাবানের ধনাত্মক ঋণাত্মক অংশ মিলিয়ে যে অংশটা, সেটা এই ডান দিকে এই লেজের মতন যে অংশটা, সেটা হচ্ছে হাইড্রোফোবিক, যেখানে কে এসে যুক্ত হবে, তেল বা চর্বি বা গ্রিস। আর হাইড্রোফিলিক অংশটা পানি। একটু আগে যেটা এই আলোচনাটাতে আমরা বলছিলাম যে হাইড্রোফিলিক অংশটা কার সাথে, পানির সাথে আকর্ষিত হয় বা পানিকে যুক্ত করে। আর হাইড্রোফোবিক এই অংশটা তেল বা গ্রিজে বা চর্বিতে দ্রবীভূত হচ্ছে বা তাকে আকর্ষণ করছে। এই অংশটা কিন্তু পানিকে আকর্ষণ করে না। তাহলে সার্বিকভাবে আমরা যদি অ্যানিমেশনটা দেখি, এই যে খেয়াল করো, এটা তেল বা চর্বি জাতীয় অংশটা, প্রতিটা এরকম সাবানের অণু কি করছে, তার যেই হাইড্রোফোবিক প্রান্তটা সেটা তেল বা চর্বির সাথে এসে যুক্ত হচ্ছে বা তেল বা গ্রিজের সাথে এসে যুক্ত হচ্ছে, এবং তার অপর প্রান্ত কি, এই যে মাথার মতন অংশগুলো, সেগুলো কি পানিকে আকর্ষণ করবে, অর্থাৎ হাইড্রোফিলিক যে প্রান্তগুলো। তাহলে এটাই বলছিলাম একটু আগে যে সাবান বা ডিটারজেন্টকে আমরা যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিস জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনি, তখন কি ঘটে, হাইড্রোফোবিক যে প্রান্তটা সেটা তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয়ে যায়। অন্যদিকে যে হাইড্রোফিলিক অংশটা রয়েছে সেটা পানির দিকে আকর্ষিত হয় হয়ে যে পানির স্তরের দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। আমি অ্যানিমেশনটা আরেকবার দেখাই। এই অ্যানিমেশনটা একটু লক্ষ্য করি আমরা। এই যে দেখো, হাইড্রোফোবিক যে প্রান্তটা সেটা তেল বা গ্রিজের দিকে আসছে, আর হাইড্রোফিলিক অংশটা এখানে দেখানো হচ্ছে না, যেটা পানির সাথে বা পানির দিকে আকর্ষিত হয়। এই অবস্থায় যখন কাপড়কে ঘষা দেওয়া হয় কিংবা মোচড়ানো হয়, তখন কি ঘটে, তেল বা গ্রিজের ময়লার কণাটা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নটা সেটা দিয়ে আবৃত হয়ে পড়ে, এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশের ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হয়ে যায়। তখন এগুলো কি যাবে, তখন এগুলো যাবে একটা থেকে আরেকটা একটা সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে থাকতে, এবং তেল, সাবান এবং পানির সাথে একত্র হয়ে একটা মিশ্রণ তৈরি করে, যেই মিশ্রণটাকে আমরা বলি ফেনা। অর্থাৎ আমরা যে ফেনাটা দেখতে পাই সেটা হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখো, এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তার পরবর্তীতে যখন এই যে দেখো এইভাবে পরিষ্কার হয়ে গেল, ফেনাতে আরও যদি পানি যোগ করি তাহলে কি, ফেনা অপসারিত হওয়ার সাথে সাথে আমাদের কাপড় চোপড় থেকে তেল বা ধুলাবালিগুলো অপসারিত হতে থাকে। এভাবেই কিন্তু সাবান ময়লাটা পরিষ্কার করে। তাহলে দেখো, খুব সহজে আমরা চেষ্টা করলাম যে কিভাবে সাবান বা ডিটারজেন্ট কাজ করছে। এখানে আমরা দুটি অংশে ভাগ করে নিই, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট কিংবা হাইড্রোফিলিক হাইড্রোফোবিক দিয়ে। যেখানে হাইড্রোফোবিকটা তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয়, হাইড্রোফিলিক যেটা সেটা পানির দিকে আকর্ষিত হচ্ছে, এবং পরবর্তীতে আমরা ফেনাটাকে পাচ্ছি যে মিশ্রণটা, এবং যদি ফেনাতে আমরা আরও বেশি পানি যোগ করি সেটা কি করছে, ফেনা অপসারিত হচ্ছে, এবং তার সাথে সাথে কি তেল এবং ধুলাবালিও কাপড় চোপড় থেকে অপসারিত হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা একটু সামারিতে চলে আসি যে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে তাহলে বেসিক পার্থক্যগুলো কি কি। সাবান হচ্ছে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম কিংবা পটাশিয়াম লবণ, যেটাকে আমরা সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট নামে চিনে এসেছি। ডিটারজেন্টটা কি, ডিটারজেন্টটা হচ্ছে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। অর্থাৎ একটু আগে যে আমরা স্ট্রাকচারটা দেখে এসেছি ডিটারজেন্টে, সেটার কথা বলা হচ্ছে। সাবান খড়পানিতে ভালো কাজ করে না, কিন্তু ডিটারজেন্টের মূল কাজটাই কিন্তু খড়পানিতে, এবং সাবানের যে বিকল্প হিসেবে আমরা ডিটারজেন্ট ব্যবহার করি সেটা এই কারণেই যে খড়পানিতে তো সাবান বেশি ফেনা সৃষ্টি করতে পারে না, অর্থাৎ কাপড় চোপড়গুলোকে ভালোভাবে পরিষ্কার করতে পারছে না। সেজন্যই ডিটারজেন্টের প্রচলন বাড়লো, এবং ডিটারজেন্ট দেখতে পেলাম যে আমরা খড়পানিতেও খুব ভালো কাজ করে। ডিটারজেন্টের পরিষ্কারকরণের ক্ষমতা সাবানের কম, আবার সাবানের যে পরিষ্কারকরণের ক্ষমতা ডিটারজেন্টের কিন্তু বেশি। তার মানে এটা জাস্ট একটা পার্থক্যই, মানে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কার পরিষ্কার করার বা পরিষ্কারকরণের ক্ষমতা বেশি, অবশ্যই ডিটারজেন্টের। এবার আমরা অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্ট ব্যবহারের যে কুফলটা সেটা একটু সংক্ষেপে আলোচনা করব। তো মূলত আমরা দেখেছি যে সাবানের মধ্যে কি কিছু পরিমাণে গ্লিসারিন, তেল, চর্বি, ক্ষার ইত্যাদি থেকে যায়। তাহলে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি এই ক্ষার জাতীয় পদার্থগুলো হাতের ক্ষতি করে। আবার পুকুর কিংবা জলাশয়ে কিংবা নদীর ধারে কাপড় যখন কাচি আমরা, বা কাপড় কাচা হলে তোমরা দেখবে যে সাবানের ফেনা পানিতে দ্রবীভূত যে অক্সিজেনটা সেটার সাথে বিক্রিয়া করছে।
করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণটা সেটা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ পানিতে যে অক্সিজেনটা যায়, কিছু বাতাস থেকে কি অক্সিজেন পানিতে যাচ্ছে, আবার কিছু ওখানে যেই জলজ উদ্ভিদগুলো রয়েছে তাদের মাধ্যমে কিছু অক্সিজেন পানিতে দ্রবীভূত থাকছে। তো আমরা যখন জলাশয়ের ধারে কাপড় কাচ্ছি তখন কি ঘটে সেখানে সাবানের ফেনা পানিতে দ্রবীভূত হয় এবং পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেই অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। এর ফলে যখন পানিতে দ্রবীভূত অক্সিজেনটা কমে যায় তখন কি ঘটে, পানির মধ্যে যে সকল জলজ উদ্ভিদগুলো রয়েছে এবং মাছগুলো রয়েছে সেগুলো অক্সিজেনের অভাবে মারা যায়। তার মানে বুঝতেই পারছো যে এভাবে অতিরিক্ত সাবান ব্যবহারটা কিন্তু আমাদের পানিকে দূষিত করছে। এটাই বলছিলাম একটু আগে। আবার ডিটারজেন্টের মধ্যে কিন্তু ট্রাইসোডিয়াম ফসফেট থাকে। এর সংকেতটা একটু দেখো, Na3PO4, কারণ আমরা জানি ফসফেটের যোজনী হচ্ছে 3। এই ট্রাইসোডিয়াম ফসফেট উদ্ভিদের বেঁচে থাকার জন্য বা গাছপালা যে সকল রয়েছে তার বেঁচে থাকার জন্য খুব ভালো একটা সার হিসেবে কাজ করে। এবং এতে কি হয়, ডিটারজেন্ট দিয়ে আমি যত বেশি পানি বেশি কাপড় পরিষ্কার করছি কোনো জলাশয়ের কাছে গিয়ে, তখন ট্রাইসোডিয়াম ফসফেটটা বেশি পানিতে চলে যাচ্ছে, যেটা কি উদ্ভিদগুলোকে বা উদ্ভিদের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। একটু আগে যেটা বলছিলাম, যেটা একটা ভালো সার হিসেবে কাজ করে। তখন কি ঘটে, যত উদ্ভিদ বেড়ে যায় তত কি সে বেঁচে থাকার জন্য যেই পানির মধ্যে যে দ্রবীভূত অক্সিজেনটা সেটা খরচ করে ফেলছে। কারণ আমরা জানি যে প্রতিটি প্রাণীর শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন। এবং তখন কি, যখন উদ্ভিদ অনেক বেড়ে যাবে তখন বেশি পরিমাণে অক্সিজেন সে কনজিউম করবে, সে খরচ করে ফেলবে, অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেনটা এবারও কমে যাচ্ছে। তার মানে ঠিক আগের মতন যে পানিতে যেই অক্সিজেনের অভাবে বা দ্রবীভূত অক্সিজেনের অভাবে মাছগুলো মরে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে এইভাবে ডিটারজেন্ট ব্যবহারের ফলেও কি পানি সহজেই, অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের ফলে পানি সহজেই কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। তাহলে দেখো, সাবান এবং ডিটারজেন্টের কিন্তু ভালো খারাপ দিক রয়েছে। যে এটা আমরা ভালো দিকটা কি, ভালো দিকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মুখ্য ভূমিকা পালন করছে তারা, কাপড় চোপড় কিংবা মানুষের ত্বক। কিন্তু তাদের কুফলটা বা খারাপ দিকটা কি, এই যে জলাশয়ে যখন অতিরিক্ত পরিমাণে সাবান কিংবা ডিটারজেন্ট যাচ্ছে সেটা কি আমাদের জলজ উদ্ভিদ এবং প্রাণীর জন্য এটা একটা হুমকি স্বরূপ।